আমার নাম রবিন। আমি বুঝতেও পারিনি আমাকে আমার জীবন এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করাবে যেখানে আমার জীবনের সবথেকে বড় ফয়সালা আমার পরিবর্তন করতে হবে। আমি শহরের সবথেকে বড় জুয়েলার ছিলাম। আমার কাছে জুয়েলারি বানানোর জন্য লোক অনেক দূর থেকে আসতো। একদিন একটা মেয়ে আমার কাছে আসে, ওর নাকি সবে বিয়ে হবে। ও আমাকে বলে যত টাকা লাগে আমি দেব, কিন্তু জুয়েলারি আমার পছন্দের হতে হবে। তারপর মেয়েটি তার মোবাইলে আমাকে একটা গহনার ছবি দেখায়। দেখি আমাকে বলে এই গহনাটার মতো আমাকে সেম গহনা বানিয়ে দিন, আর দুদিনের মধ্যে গহনাটা লাগবে। এই মেয়েটির কথা শুনে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম, কারণ সাধারণ একটা গহনা বানাতেও 8 থেকে 10 দিন সময় লাগে, আর এই মেয়েটি আমাকে এমন একটা ডিজাইন দিল। এই গহনাটা আমি আমার নিজের হাতে বানাচ্ছিলাম, দিন রাত আমার ঘুম ছিল না। তারপর যখন আমি ঘুমোই, আমি ভয়ানক একটা স্বপ্ন দেখছিলাম। ওই মেয়েটিকে আমি স্বপ্নে দেখছিলাম ও অনেক পেরেশানের মধ্যে আছে, মনে হচ্ছিল যে ওর জীবনে সুখ শান্তি নেই। মেয়েটি আমাকে বলছিল, তুমি আমার সাথে অনেক খারাপ করেছো, আমি তোমাকে জীবনেও ক্ষমা করব না। এই স্বপ্নটা দেখে আমার ঘুম ভেঙে যায়। আমি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়ি। তারপর সারা রাত আমার চোখে আর ঘুম আসেনি। এরপর থেকে যখনই আমি শুতে যাই, এই মেয়েটিকে বারবার স্বপ্নে দেখি। যখন ছোট ছিলাম তখন আমরা খুব বেশি গরিব ছিলাম। আমার বয়স যখন 12 বছর, তখন কারেন্ট শর্ট করে আমাদের ঘরে আগুন লেগে গিয়েছিল। এমনিতেই আমরা গরিব, তারপর যা ছিল আগুন লাগে সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আমাদের গরিবিটা আরো একটু বেড়ে গেল। আমাদের ফ্যামিলিতে 3 ভাই 2 বোন আছে। ছোটবেলায় আমাদের ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে আমরা 3 ভাই আমাদের বাবার পাশে দাঁড়াতে পারিনি। এই সব কিছু বাবা সহ্য করতে পারেননি। হার্ট অ্যাটাক করে আমাদের বাবা তখন মারা যান। তখন আমার মার কাছে সব থেকে বেশি প্রয়োজন ছিল আমার বাবার, কারণ পরিবারের মধ্যে সবার ছোট ছিলাম আমি। কারণ মাও অসুস্থ হয়ে পড়েছিলেন। আমি এই দুনিয়ায় সবকিছু ঠিকমতো জানতাম না। আমার বড় ভাই দুজন একটু সিধা সাদা ছিলেন। আমার বড় ভাই বিবাহিত, আর ছোট ভাই বিয়ের উপযুক্ত কিন্তু এখনো বিয়ে করেননি। আর আমার বয়স তো সবে 12 বছর। আমাদের বড় ভাই 10,000 টাকা মাইনে কাজ করেন, এই টাকাতেই আমাদের সংসারটা চলে। আমার ছোট 2 ভাই কিছু কাজ করিনি, কারণ বাবা থাকতে আমাদের কোনো কাজ করতে হয়নি। আমার মা আমাকে সব সময় বোঝাতেন নিজের ঘরের জিম্মাদারি কিভাবে নিতে হয়। বাবা মারা যাওয়ার পর আমাদের দাদাও আমাদের সংসারের অভাব দেখে নিজের স্ত্রী ও সন্তানকে নিয়ে আলাদা বাড়িতে চলে গেলেন। তারপর আমার মেজ ভাইও বড় ভাইয়ের মতো নিজের ইচ্ছেতেই একটা মেয়েকে বিয়ে করে বড় ভাইয়ের মতো আলাদা হয়ে চলে গেলেন। এখন পরিবারের মধ্যে শুধু আমি। আমার মা বোনদের ছাড়া কোথাও যেতে পারবো না, কারণ আমি ছাড়া ওদের দেখাশোনা করার মতো এখন আর কেউ নেই। আমি খুব ভালো করে বুঝে গিয়েছি নিজের আপনজনরা কিভাবে মাঝ রাস্তায় হাত ছেড়ে চলে যায়। সংসারের অভাবের কারণে আমি এখনো ছোট 12 বছরের। কি করব? মা আমাকে সব সময় বুঝান, তুই ছাড়া আমাদের আর কেউ নেই। বড় ভাইদের উপর সেটা আমাদের শেষ হয়ে গিয়েছিল। আমার বাবার খানদানটা অনেক বড় ছিল। যখন বাবা বেঁচে ছিলেন তখন সবাই আসা যাওয়া করতো, কিন্তু বাবা মারা যাওয়ার পর সম্পর্কগুলো ধীরে ধীরে শেষ হয়ে যেতে থাকে। আমার মায়ের বাপের বাড়িও অনেক ধনী ছিলেন, কিন্তু আমাদের অভাব দেখে এখন সবাই আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। ভাইও একবারও ফোন করে আমাদের খোঁজ নেননি। তারপর আমার বড় দিদি কাপড় সেলাই করে তার ছোট দিদি বাচ্চাদের টিউশন পড়িয়ে আমাদের সংসারে খরচটা একটু একটু করে বেরিয়ে যায়। আমার মনে হলো আমি এভাবে বসে থাকলে তো হবে না, তাই আমি একটা ছোট কসমেটিকের দোকান কাজ করি। আমি ছোটবেলা থেকে লেখাপড়ায় অনেক ভালো ছিলাম। আমার বাবা সব সময় বলতেন আমি বড় হয়ে লেখাপড়া করে বাবার সম্মান উপরে নিয়ে যাব, কিন্তু এই অভাবে তো আর আমি এতটা পড়ালেখা করতে পারবো না। তখন আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি। মা এটাই চেয়েছিলেন যাতে আমি বাবার স্বপ্ন পূরণ করতে পারি, কিন্তু এই অভাবের সংসারে কি করে আমি এতটা পড়াশোনা করব। তারপর আমি একটু একটু টাকা জমিয়ে নিজের একটা কসমেটিকের দোকান খুলে নেই আমাদের পাড়ায়, কিন্তু আমার দোকানে বেশি একটা বিক্রি হতো না। সারাদিনে 20 থেকে 30 টাকা পেতাম, কারণ আমরা যে এলাকায় থাকতাম সেখানকার মেয়েরা ব্র্যান্ডেড জিনিস ইউজ করতো, আর আমি তো পাশে থেকেই জিনিস এনে বিক্রি করি, তাই আমার জিনিসগুলো বিক্রি হতো না। এভাবেই আমার জীবনটা চলছে। আমার সারাদিনে দোকানেই কেটে যায় সময়। আমার দোকানটা সারাদিন খালি থাকে। কখনো কখনো 1-2টা মেয়ে এসে 1-2টার সামান নিয়ে চলে যায়। আমার বাবার কথা ভীষণ মনে পড়ছিল, কখন আমাদের এই অভাবটা দূর হবে। আমার বড় ভাইরা
ওদের জীবন এখন বেশ ভালোই কাটছে। ওরা নিজেরা রোজগার করে নিজেদের সংসারের উপর খরচ করছে। মা বোনদের কথা একবারও ভুলে গেছে। আমার মা আমার উপর বিশ্বাস ও ভরসা ছিল। মা কখনো কি বুঝতে পেরেছিলেন যে নিজের দুই ছেলে এভাবে বিয়ে করে নিজের মা বোনদের ছেলে আলাদা বাড়িতে চলে যাবে? বাবা যখন বেঁচে ছিলেন তখন বাবার মুখের দিকে তাকিয়ে কথা বলতো না ওরা। বাবাকে ভীষণ ভয় পেত। আজ বাবা মারা যাওয়াতে ওরা বিয়ে করে সংসার নিয়ে আলাদা হয়ে গেল। আমার দুই বোনের মুখের দিকে তাকিয়ে আমার ভীষণ কষ্ট হয়, কারণ ওরা অনেক কষ্ট করেও সংসারের খরচটা চালিয়ে যেতে পারছে না। তারপর আমি সবকিছু ছেড়ে দিয়ে চলে যাই কাজ খুঁজতে। আমার বয়স দেখে কেউ আমাকে কোনো কাজ দিতে চায়নি। তারপর আমি আমার একটা বন্ধুর বাবার জুয়েলারি দোকানে রাখার জন্য রিকোয়েস্ট করি। আঙ্কেলকে বারবার বলার পর আমাকে কাজের জন্য হ্যাঁ বলে দিলেন। আমি বললাম আমাকে মাইনে টাকাটা একটু কম দিলেই চলবে। তারপর আমার বন্ধুর বাবা আমাকে জিনিস নেওয়া করার জন্য কাজে রাখলেন। বাড়ি থেকে বেরোচ্ছি, আজ প্রথম কাজ করতে যাব। মা ও বোনেরা আমায় বুকে জড়িয়ে কান্না করতে লাগে। আমি রাস্তায় যাওয়ার সময় নিজের চোখের জল কন্ট্রোল করতে পারিনি। আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে পারিনি। আমি বেশি পড়ালেখা করে অনেক বড় হতে পারিনি। আমি পড়ালেখা না করে কাজ করব কি করে? এমনিতে কেউ আমাকে কাজ দিতে বাধ্য নয়। অনেক কষ্ট করে একটা কাজ কপালে জুটলো। আমার বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমারও পড়ালেখা সবকিছু বন্ধ হয়ে গেল। সব আশা স্বপ্ন সবকিছু ভেঙে চড়ে গেল। আমার বন্ধু এখনো লেখাপড়া করছে, কিন্তু আমি ওর বাবার দোকানে দিনমজুরের কাজ করছি। কেমন ভাগ্য আমার! দোকানে এসে এখানকার কোনো কাজ আমার দ্বারা হবে না। আমি শুধু জিনিস নিয়ে এখান থেকে ওখানে দেওয়া আসা করি, আর সারাদিন আমি বসেই থাকি। আমার মালিক আমাকে রোজ 100 টাকা করে দেন। আমি এই টাকাটা নিয়ে মায়ের হাতে দেই। মা এই টাকা দিয়ে কোনোভাবে সংসারটা চালাচ্ছেন। আমি ভীষণভাবে মনোযোগ দিয়ে ওদের কাজ দেখি, ওরা কিভাবে গহনাটা তৈরি করে। আমি ওদের কাজগুলো দিয়ে দিয়ে ধীরে ধীরে আমার মাথায় ঢুকাচ্ছিলাম। এই দোকানে কাজ করার আজ আমার 6 বছর হয়ে গেছে। এখন আমার 300 টাকা মজুরি হয়ে গেছে। রোজ আমার মালিক আমাকে 300 টাকা করে দেন, কারণ এখন আমার 18 বছর হয়ে গেছে। এখন ধীরে ধীরে আমার মালিকের দোকানটা ডাউন হয়ে যাচ্ছিল, কারণ এখন মার্কেটে নতুন নতুন ডিজাইন আসছে, আর আমাদের দোকানের ডিজাইনটা পুরনো হয়ে গিয়েছিল। একদিন আমি আমার মালিকের কাছে বলি আমি একটা ডিজাইন বানানোর চেষ্টা করি, কিন্তু আমার মালিক আমার উপর ভরসা রাখতে পারেননি। আমাকে মানা করেন ডিজাইন বানাতে। একদিন আমি আমার ইচ্ছেতেই একটা জুয়েলারি সেট ডিজাইন করে আমি আমার মালিককে দেখাই। এটা দেখে আমার মালিকের ভীষণ পছন্দ হয়ে যায়। তারপর আমি অনেক কষ্ট করে এভাবে ডিজাইন বানিয়ে আমার মালিককে দেই। মালিক আমার উপর খুশি হয়ে আমার মাইনেটাও বাড়িয়ে দেন। এবার আমাদের সংসারটা আগের থেকে অনেক ভালোভাবেই চলছিল। আমি 300 টাকা রোজ প্রথমে কাজ করতাম, এখন 300 টাকা থেকে 40,000 টাকা আমার মাসিক মাইনে হয়ে গেল। এখন আমার বোনদেরও আর কিছু কাজ করতে হয় না। আমার রোজগারের সব টাকা আমি আমার মায়ের হাতে এখানে তুলে দেই। মা ভালো জায়গা খুঁজে আমার 2 বোনের বিয়ে একসাথে করিয়ে দিল, কারণ আমার বোনদের বয়সটা একটু বেশি হয়ে যাচ্ছিল। আমি দোকান থেকে এসে মায়ের মুখে হাসি যখন দেখি, আমার ভেতরটা শান্তি হয়ে যায়। সারাদিনের পরিশ্রম করে যা কষ্ট পাই, মাকে দেখে সবকিছু নিমিষে ভুলে যাই। এখন কয়েকদিন থেকে আমার মালিক অসুস্থ হয়ে পড়েন। মালিকের ছেলে মানে আমার বন্ধু পড়াশোনা করতে আমেরিকায় চলে গেল, তাই আমার মালিক দোকানের সব দায়িত্ব আমার কাঁধে ঢেলে দিলেন। আমার বয়স এখন 24 বছর হয়েছে। আমার 2 বোন ওরা নিজেদের শ্বশুর বাড়িতে অনেক সুখেই আছে। একদিন হঠাৎ করে আমার মালিকের মৃত্যু হয়ে যায়। তারপর আমার বন্ধু এসে নিজের বাবার দোকানের সব দায়িত্ব নেয়। ওর মা বেঁচে ছিলেন না। তারপর আমার কাছে যে টাকা দিয়েছিলাম, মা সেটা টাকা জমিয়ে রেখেছিলেন। সেই টাকাটা দিয়ে আমি নিজের একটা জুয়েলারি দোকান খুলি। আমি আমার নিজের পছন্দের ডিজাইন করতে শুরু করি। আমার দোকানটা খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে গেছে। অনেক দূর থেকে লোক এসে আমার কাছে জুয়েলারি অর্ডার করত। 12 বছর থেকে 24 বছর জীবন চলছে আমার। অনেক পরিশ্রম করেছি। এখন আমাদের আর কোনো ধরনের অভাব নেই। আগের জীবনের মতো সব অভাব দূর হয়ে গেছে। এখন এই শহরের মধ্যে সবথেকে বড় জুয়েলারি দোকান আমার। সবাই বলে আমার দোকানে অনেক ভিন্ন ভিন্ন ধরনের ডিজাইন পাওয়া যায় ও অন্য দোকানের চেয়ে দামটাও একটু কম থাকে। আমি এখন অনেক খুশি। বাবার একটা স্বপ্ন পূরণ না করতে পারলেও একটা স্বপ্ন তো অন্তত পূরণ করতে পেরেছি। পড়াশোনা করে বড় না হতে পারলেও বাবা চেয়েছিলেন একদিন আমি কামিয়াব হব।
সেটা তো হয়ে গেছি, 3টি শহরে সব থেকে বড় বড় জুয়েলারি শোরুম আমার। এর থেকে বড় আর কি হতে পারে? যে সকল মেয়েরা করোড় টাকা দিয়ে বিয়ের জামা কাপড় কিনে, সেই সব মেয়েরাও নিজেদের বিয়ের গহনা আমার শোরুম থেকে এসেই নিয়ে যায়। এখন আমি আর নিজের হাতে কাজ করি না, অনেকটা কাজের লোক আছে শোরুমে। আমি শুধু ডিজাইনটা ওদের দেখিয়ে দেই, বাকি সব কাজ কাজের লোকেরাই করে নেয়। আমার কাছে টাকার কোনো অভাব নেই, সেজন্য আমি আমার বোনদের সব সময় সবকিছু দিয়ে প্রয়োজনীয় চেয়েও বেশি সাহায্য করি। আগের থেকে আরো বেশি সম্মানের সহিত আমার বোনেরা শ্বশুর বাড়িতে আছে। এখন আমার দাদারাও আমাদের বাড়িতে আসা যাওয়া করা শুরু করে দিয়েছে। আমি ওদের কিছু বলি না, কারণ আমার ভাই হওয়ার সাথে সাথে ওরা আমার মায়ের সন্তান। আমার ভিতরটা অনেক শান্তিতে আছে এখন। আমি আমার মা ও বোনদের যেমন ভাবে রাখতে চেয়েছিলাম, ঠিক তেমন ভাবেই তো আমাদের জীবনটা এগিয়ে চলছে এখন। এখন মায়ের আমার কাছে একটাই আবদার, মা আমাকে বিয়ে দিতে চান, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না, কারণ আমি চাই আমার কাজটা আরো এগিয়ে নিয়ে যেতে। মা বলেন যে উনি উনার বড় বউকে এই বাড়িতে আসতে দেবেন না, কারণ যারা অভাবের সময় পাশে থাকেনি তারা দূরে থাকাই ভালো। আমি বারবার মাকে মানা করি, কিন্তু মা আমার কথা শুনতেই চান না। মা বলেন বাড়িতে একা থাকি, আমি চাই আমার ছোট ছেলেকে বিয়ে দিয়ে এই বাড়িতে একটা বৌমা আনতে। মায়ের চোখের জল ঝরে পড়ছে। মা আমাকে এমন একটা কথা বলেন যেটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। মা বলেন আমাকে আমার বাবির ছোট বোনকে বিয়ে করতে হবে। আমরা যখন ছোট ছিলাম তখন বাবা আমার বাবির ছোট বোনের বিয়েটা ফাইনাল করে রেখেছিলেন, কিন্তু আমি এখন ওকে বিয়ে করতে চাই না, কারণ ওর বড় বোন অভাবের সময় আমাদের পাশে থাকেনি, আমাদের থেকে দূরে সরে গিয়েছিল ঝগড়া করে। আর আজ ওর বোনকে আমি কেন বিয়ে করব? ও এসে আমার মাকে কষ্ট দেবে। আমি এখনো আমার ভাই বাবিকে ক্ষমা করতে পারিনি, তাহলে কেন ভাইয়ের শালিকে বিয়ে করব? যখন আমাদের কাছে টাকা ছিল না, আমাদের কাছে থেকে সব মুখ ফিরিয়ে নিয়েছিল। আজ যখন টাকা হয়ে গেছে, আবার সম্পর্কের দাবি করে চলে আসছে। মা বলেন দেখ বাবা, এটা তোর বাবার পছন্দ। তোর বাবা তুই যখন ছোট ছিলিস তখন তোর বাবা তোর বাবির বোনকে অনেক পছন্দ করে তোর জন্য বিয়ের কথা বলে ফাইনাল করে রেখেছিলেন। ও দেখতে এতটা সুন্দর না হলেও অনেক বুদ্ধিমতী মেয়ে। ও তোর বাবার সামনে কি এমন কাজ করেছিল যেটা দেখে তোর বাবারও ওকে ভীষণ পছন্দ হয়ে যায়। এক কথায় আমি ওকে বিয়ে করতে চাই না। ছোটবেলা থেকে আমি বাবির বোনকে কখনো দেখিনি, ও দেখতে কেমন আমি জানি না, তাই আমি মাকে মানা করে দিলাম। আমার কথা শুনে মা ও বাবিকে মানা করে দিলেন যে এই বিয়েটা হবে না। একদিন আমি আমার মহলে বসেছিলাম, তখন একটা মেয়ে একটা হ্যান্ডসাম ছেলেকে সঙ্গে নিয়ে আমার মহলে আসলো। আমি অনেক দিন থেকে কাজ করি, কিন্তু অনেক মেয়ে আসা যাওয়া করে। জীবনের প্রথম একবার এই মেয়েটার দিকে আমার আগ্রহটা চলে আসলো। আমার নজরটা যেন মেয়েটার উপর থেকে 1 মিনিটের জন্য সরতে চাইছে না। তখন ছেলেটা আমার দিকে লক্ষ্য করে বলে, ও যেটা পছন্দ হয় সেরকম ডিজাইন করে আমাদের চাই, ও আমার স্ত্রী হতে চলেছে। তখন মেয়েটা আমার সামনে একটা ডিজাইন এনে দেখায়। মেয়েটা ছেলেটার সাথে এসেছে তো ঠিকই, কিন্তু মেয়েটার মুখের দিকে তাকাতে মনে হচ্ছে ভীষণ রেগে আছে। ওর মুখ দেখে মনে হচ্ছে ওর ভেতর থেকে কষ্টটা যেন বেরিয়ে আসছে। এমন একটা হ্যান্ডসাম ছেলের সাথে এসেছে, আবার মনে হচ্ছে ও কষ্টে আছে। এই বিয়েটা ও করতে চায় না, ওর মুখের দিকে তাকাতে এমনই মনে হয়। তখন ছেলেটি আমাকে বলে আমাদের বিয়েটা পরশু, তাই গহনাটা আমাদের পরশুই রেডি করে দিতে হবে। আমি অবাক হয়ে গেলাম। আজ আমার মহলে একটাও কাজের লোক নেই। রবিবার দিন ওরা এক একজন এক এক ধরনের বাহানা খুঁজছিল, তাই আমি সবাইকে ছুটি দিয়ে দিলাম। আমি বললাম স্যার, এই গহনাটা বানাতে 1 সপ্তাহ সময় লাগবে, কারণ এটা অনেক কষ্ট করে বানাতে হয় ডিজাইনটা। ছেলেটা আমার কাছে রিকোয়েস্ট করতে লাগলো। ও বলে যেভাবেই হোক আপনি গহনাটা পরশু আমাদের দিতেই হবে। ছেলেটা বলে যেভাবেই হোক আপনি ডিজাইনটা করে দেন, আমি আপনাকে একটু বেশি টাকা দেব। অ্যাডভান্সটা ওরা আমাকে দিয়ে যায়। আমি বুঝতে পারছিলাম না এই মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু ওর দিক থেকে আমার নজরটা যেন সরতেই চাইছে না। মেয়েটাও বারবার আমার দিকে ফিরে তাকাচ্ছিল। তারপর সারা রাত জেগে আমি জুয়েলারির ডিজাইনটা বানাতে সক্ষম হই। সকাল 6টায় আমার ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। সারা রাত জেগেছিলাম, সেজন্য সকালে ভীষণ ঘুম পাচ্ছিল। আমি ঘরে গিয়ে শুয়ে পড়ি। হঠাৎ ওই মেয়েটি আমার স্বপ্নের মধ্যে আসে আর আমাকে বলে আমি তোমাকে চিনি, জানি।
অনেক আগে থেকেই আমি তোমাকে চিনি। স্বপ্নের মেয়েটির কথা শুনে আমার ভীষণ খারাপ লাগতে থাকে। সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। তখন আমি ভাবছিলাম সারাদিন মেয়েটির কথা আমার মাথায় ঘুরপাক করছিল, সেজন্য হয়তো এমন স্বপ্ন দেখেছি। তারপর আমি আবার ঘুমিয়ে যাই। সারাদিন চলে গেল ঘুমে। আজ আর মহলে যাওয়া হয়নি। যখন ঘুম ভাঙলো তখন দেখি রাত হয়ে গেছে। আমি আমার দোকানের একটা ছেলেকে ফোন করি। ও বলে ওরা দোকান বন্ধ করে দিয়েছে, তাই আমাকে আর যেতে হয়নি। পরের দিন আমি সকালে মহলে গেলাম। আজ তো মেয়েটি ওর জুয়েলারি নিতে নিশ্চয়ই আসবে, আর ও না আসলেও ওর হাজবেন্ড তো আসবে। ওরা জুয়েলারির পুরো টাকাটাই আমাকে অ্যাডভান্স দিয়ে গিয়েছিল। সারাদিন অপেক্ষা করার পর জুয়েলারি নিতে কেউ আসেনি। আমি অবাক হয়ে গেলাম, ওরা এত তাড়া দিয়ে গেল আমাকে, আর আজ জুয়েলারিতে কেউ আসেনি। এইভাবে প্রতিদিন আমি আমার দোকানে বসি, কিন্তু জুয়েলারিটা নিতে কেউ আসে না। মাসখানেক চলে যায়। এভাবে 2-3 মাস চলে যায়। আমার মা আমার বিয়েটা দেওয়ার জন্য পুরোপুরিভাবে রেডি। আমিও মায়ের কথাতে রাজি। মা মেয়ে দেখে পছন্দ হয়েছে, তাই আমি আর দেখতে চাই না। আমার বোনদের বিয়েটা দমদাম করে হয়নি, তাই মা চান আমার বিয়েটা দমদাম করে দিতে। মা সব আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ করতে চান। মায়ের কথার উপরে আমি আর কিছু বলিনি। মা যা চান তাই করতে পারেন, আমি আর কি বলবো। ভাই ভাবি দুজনে বিয়ের 1 মাস আগে চলে এলেন। ভাবির মনটা খারাপ লাগছিল। ওদের মা ইনভাইট করেছেন, সেজন্য আমি আর কিছু বলিনি। মা বলেছিলেন ভাবির বাবার বাড়িতে ইনভাইট করতে যাবেন, আমাকেও নাকি মায়ের সাথে যেতে হবে, কিন্তু আমি মাকে সোজা মানা করে দিয়েছি। মা বলেন ওরা হয়তো আমাদের উপর রেগে থাকতে পারে, তুই সামনে গেলে ওরা সবকিছু ভুলে যাবে। কিন্তু আমি না বলে দেই, কারণ আমি আমার বড় 2 ভাই ও ভাবিদের সাথে আজও কথা বলি না। তারপর মা ভাবিকে নিয়ে বাবার বাড়িতে ইনভাইট করতে যান। ভাবির বাবার বাড়িতে খুশি মনে সবাই ইনভাইটেশন কার্ড গ্রহণ করেন। আজ আমাদের দিনটা ভালো চলছে, সেজন্য আত্মীয় স্বজন সবাই ধীরে ধীরে আমাদের সাথে সম্পর্কটা আবার গড়ে তুলছে, এগিয়ে আসছে। আত্মীয় স্বজন সবাই আসা যাওয়া করা শুরু করে দিয়েছে। কিন্তু আমি বেশি সময় করে থাকতাম না। আমার শোরুমে যেতে হতো। বাড়িতে সবাই বিয়ের জন্য হাল্লাহাল্লি করছে। দিদিরাও নিজেদের সব ফ্রেন্ডকে নিমন্ত্রণ করেছে। আমি দিনের বেলা বাড়িতে আসতাম না। একদিন হঠাৎ কি যেন একটা কাজ পড়ে যায়, তখন আমি দুপুরবেলা ঘরে আসতে হয়। ঘরে এসে দেখি মেয়েদের যেন বাজার চলছে ঘরে। আমার দিদিরা নিজেদের সব ফ্রেন্ড ও ফ্রেন্ডের বোনদের নিমন্ত্রণ করেছে, যেহেতু এটা অনেক ধুমধাম করে বিয়ে হচ্ছে। আমি ঘরে ঢুকতেই সবাই আমাকে কংগ্রাচুলেশনস বলে। হঠাৎ দিদি একটা মেয়ের দিকে লক্ষ্য করে বলে, তুমি এখানে এসো, আমাদের সাথে তুমিও আনন্দ করো। যবে থেকে এখানে এসেছো মন খারাপ করে বসে আছো। তখন আমি মেয়েটার দিকে তাকাতে আমার পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল, কারণ যে মেয়েটি আমাকে জুয়েলারি অর্ডার দিয়ে গিয়েছিল অথবা নিজের জুয়েলারি এখন পর্যন্ত নেয়নি, মেয়েটিও আমাকে দেখতে একটু ঘাবড়ে গেল। ও আমাকে একটু ইগনোর করতে চাইলো, তাই আমিও ওকে কোনো প্রশ্ন না করে আমি সোজা আমার রুমে চলে গেলাম। করে গিয়ে নিজের মনকে কোনোভাবে সান্ত্বনা দিতে পারছিলাম না। এর মধ্যে কি রাজ আছে? এই মেয়েটি বা আজ পর্যন্ত এত মন খারাপ কেন? আর কেনই বা ও আমার স্বপ্নে এসেছিল? ওর সাথে কি সম্পর্ক আমার যে ওর কথা বলতে পারি না? এই স্বপ্নগুলো আমার ভিতরটা গুড়ে খাচ্ছে। আমার দোকানের ইমার্জেন্সি কল এলো। ফোনে কথা বলে আমি যখন বাইরে এলাম তখন দেখি এই মেয়েটা আর এখানে নেই। মনে হয় ওখান থেকে চলে গেছে। আমার দিদি ভাবি সবাই আনন্দ করছিল আমার বিয়ের। আর মাত্র 3 দিন বাকি। আমি আমার মহল থেকে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসি। আর আসার সময় জুয়েলারি সেটটাও আমার সঙ্গে করে বাসায় নিয়ে আসি, কারণ আমার মনে হচ্ছিল এই মেয়েটি তো আজও আসবে, তাহলে আমি ওকে ওই জুয়েলারি সেটটা দিয়ে দেব। কারণ এটা তো আমি আমার কাছে রাখতে পারবো না, যেহেতু এই জুয়েলারিটার টাকাটা ওরা অ্যাডভান্স দিয়ে দিয়েছিল। কিন্তু বাড়িতে এসে দেখি অনেক মেয়েরাই নাচ গান করছিল। সবার দিকে তাকাই, কিন্তু ওই মেয়েটিকে আমি কোথাও দেখতে পাইনি। তখন আমি আমার বড় দিদিকে খুঁজতে থাকি, কারণ প্রথম দিন আমার দিদিকেই ওর সাথে কথা বলতে দেখেছি। বাড়িতে এত লোক যে আমি দিদিকে খুঁজে পাচ্ছিলাম না। তখন হঠাৎ আমার ছোট বৌদি আমার হাত থেকে গহনার ব্যাগটা নিয়ে গেলেন, বসে খুলতে লাগলেন, কিন্তু আমি বারবার মানা করতে থাকি। বৌদি আমার কোনো কথা শুনেননি। আমি ওদের সাথে কথা বলি না, তবু বাধ্য হয়ে আমি মানা করতে লাগলাম। বৌদি কিছু না শুনে সবাইকে দেখাচ্ছে, দেখো আমাদের দেওর কত ভালোবেসে নিজের স্ত্রীর জন্য গহনা বানিয়ে নিয়ে এসেছে। ঘর ভরা লোক। তখন আমার বড় দিদি বৌদির হাত থেকে গহনাটা নিয়ে বলে, আমার ভাই নিজের স্ত্রীকে একা দেবে বলে এনেছে, তোমরা সবাই কেন এটা খুলে দেখছো? এই বলে গহনার ব্যাগটা
ভরে আমার হাতে দিয়ে দেয়। আমি সবাইকে বললাম এটা আমার নয়, এটা আমার কাস্টমারের। অনেক দিন হয়ে গেল এটা নিতেও আসেনি, তাই আমি আমার বাড়িতে রাখার জন্য এনেছি। এটা আমার কাস্টমারের কাছে আমাকে পৌঁছে দিতে হবে। তারপর দিদি আমার হাত ধরে আমাকে আমার ঘরে নিয়ে গেল আর বলল, বল ভাই, কি তোর পার্সোনাল কথা। তখন আমি দিদিকে ওই মেয়েটির ব্যাপারে বললাম। কে ও? দিদি চিনতে পারছিল না। তখন আমি একটু বুঝিয়ে বললাম। তারপর দিদি চিনতে পেরে ওর ব্যাপারে আমাকে যা বলল, আমার হুঁশ উড়ে গিয়েছিল। কারণ ও আমার দাদার শালি, যার সাথে 10 বছর বয়সে আমার বিয়ে ঠিক হয়েছিল। তখন আমার ভীষণ খারাপ লাগলো। মেয়েটি এত কষ্টে আছে ছেলেটার সঙ্গে। হয়তো ছেলেটা দেখতে স্মার্ট, কিন্তু ওর সাথে বিয়ে করে মেয়েটি হয়তো সুখে নেই। কিছু বাবা মা ছেলে সুন্দর দেখে বিয়ে দিয়ে দেয়, কিন্তু কেমন ছেলে যা মেয়েরা পরে বুঝতে পারে। আজ আমার হলদি, সেজন্য আজ ওই মেয়েটি আমাদের বাসায় এসেছে। আমি ওকে দেখে নিজেকে ক্ষমা করতে পারছিলাম না, কারণ আমি মাকে মানা করে দিয়েছিলাম যে আমি ওকে বিয়ে করব না। তখন আমি মেয়েটির কাছে গিয়ে ওকে বললাম, তোমার জুয়েলারি সেটটা আমার ঘরে এনে রেখেছি, তুমি আমার ঘরে এসো, এটা আমি তোমাকে দিয়ে দেব। এখানে দিলে সবাই ভুল বুঝবে। তারপর মেয়েটিও আমার ঘরে আসে। আমি ওকে জুয়েলারি সেটটা ওর হাতে তুলে দিয়ে বললাম, এটা তোমার বিয়ের জন্য তোমার স্বামী তোমার পছন্দে বানিয়েছিলেন, তাহলে এটা তোমার বিয়েতে নাওনি কেন? তোমার স্বামী কত আশা করে তোমার জন্য এটা বানালো। তখন এই মেয়েটি বলে, এটা আমার আর লাগবে না, এটা আমার তরফ থেকে তোমার স্ত্রীর জন্য উপহার। তখন আমি বললাম, না না, এটা কেমন করে হয়? তোমার স্বামী তোমার জন্য বানিয়েছিলেন। তখন মেয়েটি বলে, ও আমার স্বামী নয়, আমার বাবা মা ওর সাথে আমার বিয়েটা ফাইনাল করেছিলেন, কিন্তু আমার ছেলেটাকে পছন্দ ছিল না, তাই আমি বাধ্য হয়ে বিয়েটা করতে মানা করি। আমার বিয়ে হয়নি ওর সাথে। ও বলে ছেলেটার মধ্যে কোনো কম ছিল না, তবু আমি বিয়ে করতে মানা করি, কারণ আমার অন্য একজনের সাথে বিয়ে হওয়ার কথা ছিল। তখন আমি বললাম, আমি জানি তোমার আর আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু যে দিন চলে গেছে সেটা ভুলে যাও। আমার কথা শুনে মেয়েটি ফিসফিস করে কাঁদতে লাগলো। ওর কান্না দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আমি ওর চোখের জল মুছে দিয়ে বলি, তোমার সমস্যাটা কি তাহলে? কেন বিয়ে করতে চাও না কাউকে? তখন ও যা বলে, ছেলে হয়েও আমার ভেতরটা ফেটে যাচ্ছিল। ও বলে, আমি যাকে ভালোবাসি সে আর কেউ না, তুমি। ছোটবেলা যখন আমাদের বিয়েটা ফাইনাল হয়ে গিয়েছিল, তখন থেকে আমি শুধু তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি, অন্য কাউকে আমার জীবনে ভাবতেও পারিনি আমি। তোমাদের অভাব দেখে আমার বাবা মা এই বিয়েতে মানা করে দিয়েছিলেন। বাবা বলেন, এক মেয়েকে বিয়ে দিয়ে অনেকটা কষ্ট সহ্য করছে মেয়েটা, এমন গরিব পরিবারে অন্য মেয়েকে বিয়ে দিয়ে আর কষ্ট দেখতে পারবো না। কিন্তু আমি বারবার মা বাবা সবাইকে আবদার করতাম তোমাকে বিয়ে করার জন্য, আর সব সময় দোয়া করতাম যাতে তোমাদের এই অভাবটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যখন তোমাদের অভাবের জীবন শেষ হয়ে নতুন জীবনে পা দাও, তখন আমি মনে অনেকটা আশা নিয়ে বসেছিলাম যে আমাদের বিয়েটা তো অন্তত এবার হবে। কিন্তু আমার দিদির কৃতকর্মের জন্য তুমি আমাদের বিয়েটা ইনকার করে দিলে। তখন আমার বুকটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। তারপর আমি তোমার সব স্মৃতি ভুলে আমাকে বাবাকে বলেছিলাম ওদের পছন্দ মতো ছেলেকেই আমি বিয়ে করব। তারপর বাবাও নিজের বন্ধুর ছেলের সাথে আমার বিয়েটা ফাইনাল করে ফেললেন। আর যেদিন আমি জুয়েলারি অর্ডার করতে দেওয়ার জন্য তোমার মহলে গিয়েছিলাম, তোমাকে দেখে সেদিন আমার ছোটবেলার সব স্মৃতি মনে পড়ে গিয়েছিল। তারপর আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারিনি। আমি বাড়িতে গিয়ে সোজা মাকে বলে দিলাম যে আমি বাবার বন্ধুর ছেলের সাথে বিয়ে করতে পারবো না। আমি মনে মনে ভেবেই নিয়েছি যেদিন তোমার শাদী হবে তারপরে আমি অন্য কাউকে বিয়ে করব। অন্তত নিজের মনকে একটা সান্ত্বনা দিতে পারবো যে তোমার বিয়ে হয়ে গেছে। মেয়েটির এই কথাগুলো শোনার পর আমার চোখ দিয়ে অজোরে জল পড়তে লাগলো। আমি ওকে বললাম, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার স্বপ্নটা ভেঙে দেব না, আমি তোমাকে এখন বিয়ে করতে রাজি। তুমি কি বিয়ে করবে আমাকে? তখন মেয়েটি বলে, ছোটবেলা থেকে তোমাকে নিয়েই স্বপ্নের ঘর বেঁধেছি, আর আমি কখনো তোমাকে বিয়েতে করতে ইনকার করতে পারবো না। কিন্তু তোমার যে কাল বিয়ে, আমাকে বিয়ে করলে ওই মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। আমি ওকে বললাম, এ ব্যাপারে আমি দেখছি, যা করার আমি করব। তারপর আমি আমার মাকে বলি, আমার যেখানে বিয়ে হচ্ছে ওদের বলে দাও এই বিয়েটা আমি করতে পারবো না। তোমাদের ইচ্ছে, বাবার ইচ্ছে আমি পূরণ করব। আমি দাদার শালিকেই বিয়ে করব। আমাদের বিয়ের দিন একসাথে দুটো বিয়ে হয়েছে। আমি বিয়ে করেছি আমার দাদার শালিকে, আর আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সেই মেয়েটিকে আমার এক বন্ধু বিয়ে করেছে। আমি আমার বন্ধুকে বলেছিলাম ওই মেয়েটিকে শাদি করতে, কারণ বিয়ে ভেঙে যাওয়ার পর মেয়েদের পুরো জীবনটা ছারখার হয়ে যায়।
আমার কথাতে আমার বন্ধুও রাজি হয়ে যায়, কারণ মেয়েটি দেখতে অনেক সুন্দর ছিল। এবার আমাদের বিবাহিত জীবনটা অনেক সুখে চলছে। আমি এমন একটা মেয়েকে বিয়ে করেছি যে আমার টাকা দেখে নয়, ছোটবেলা থেকেই আমাকে ভালোবাসে। তা না হলে ও আমার থেকে ধনী ধনী লোককে ইনকার করতো না। এমন বউ যেন সবার ঘরে থাকে। এখন আমাদের দাদা বৌদি সবাই আমাদের ঘরেই থাকে। অনেক সুখে চলছে আমাদের সংসারটা। আমার বিজনেসটাও আগের থেকে অনেকটা এগিয়ে চলছে। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।